মাই ডিয়ার স্টুডেন্টস, হসপিটাল ফার্মেসি ক্লাসে সবাইকে স্বাগতম। এর আগের লেকচারে আমি হসপিটাল ফার্মেসি কোর্সের 6 নম্বর চ্যাপ্টার অর্থাৎ ম্যানুফ্যাকচারিং বাল্ক অ্যান্ড স্টেরাইল প্রোডাক্ট ইন হসপিটাল ফার্মেসি এই চ্যাপ্টারটির বেশ কিছু অংশ আলোচনা করেছিলাম, যেখান থেকে আমরা জানতে পেরেছিলাম যে হসপিটালে ড্রাগ ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো রিলেটেড অর্থাৎ ম্যানুফ্যাকচারিং প্রসেস কন্ট্রোল করার ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং সেই সাথে হসপিটালে ড্রাগ ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে এর আগের লেকচারে আমরা আলোচনা করেছিলাম। সো আজকের লেকচারে আমি হসপিটালে ড্রাগ ম্যানুফ্যাকচারিংয়ের সাথে ইনভলভ অর্থাৎ যারা হসপিটালে ড্রাগ ম্যানুফ্যাকচারিংয়ের জন্য রেসপন্সিবল পার্সন অর্থাৎ কোয়ালিফাইড গ্রাজুয়েট ফার্মাসিস্ট, সেই ফার্মাসিস্টদের যে স্কিল বা তাদের যে দক্ষতাগুলো প্রয়োজন অর্থাৎ হসপিটালে ড্রাগ ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করতে হলে একজন হসপিটাল ফার্মাসিস্টকে যে বিষয়গুলোতে বা যে এরিয়াগুলোতে বা নলেজের যে এরিয়াগুলোতে দক্ষ থাকতে হবে বা নলেজ রাখতে হবে এবং দক্ষতা থাকতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকের লেকচারে আলোচনা করব। সো আমাদের টপিকস হচ্ছে এরিয়াস অফ স্কিল নিডেড ফর ফার্মাসিস্ট অর্থাৎ একজন ফার্মাসিস্টের জন্য যে স্কিলগুলো প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে। এখানে বলা হচ্ছে যে দ্য নলেজ অফ দ্য ফলোয়িং অ্যাসপেক্ট ইজ এসেনশিয়াল ফর এ ফার্মাসিস্ট আন্ডারটেকিং সাইটোটক্সিক প্রোগ্রাম ইন হসপিটাল ফার্মেসি। এখানে সাইটোটক্সিক যে প্রোগ্রামের কথা বলা হচ্ছে, সাইটোটক্সিক মানে হচ্ছে সেই সব কেমিক্যালস যারা হচ্ছে লিভিং সেল বা লিভিং অর্গানিজমকে মেরে ফেলতে পারে বা ক্ষতি করতে পারে, তাদেরকে বলা হয় সাইটোটক্সিক। সো এই ধরনের কেমিক্যালসগুলোই কিন্তু আমরা ড্রাগ বা এক্সিপিয়েন্ট হিসেবে ইউজ করি, বিশেষ করে ড্রাগ বা এপিআইগুলো, যেগুলো অনেক ধরনের কেমিক্যালস রয়েছে যেগুলো আমাদের বডির জন্য টক্সিক। সো এই ধরনের সাবস্টেন্সগুলো তৈরির যে প্রোগ্রাম বা ড্রাগ ম্যানুফ্যাকচারিং যে প্রসেস, এটাকেই কিন্তু এখানে সাইটোটক্সিক প্রোগ্রাম নামে আখ্যায়িত করা হচ্ছে। অর্থাৎ হসপিটালে ড্রাগ ম্যানুফ্যাকচারিংয়ের যে প্রোগ্রাম, ড্রাগ ম্যানুফ্যাকচারিংয়ের যে কেমিক্যালগুলো থাকে সেগুলো নিয়ে একটা ড্রাগ প্রিপারেশনের যে প্রোগ্রাম, সেটাকেই মূলত বলা হচ্ছে সাইটোটক্সিক প্রোগ্রাম। সো ড্রাগ ম্যানুফ্যাকচারিং বা সাইটোটক্সিক প্রোগ্রাম যেটা হসপিটাল ফার্মেসিতে করা হয়ে থাকবে, সেই প্রোগ্রামটা রান করতে বা পরিচালনা করতে একজন হসপিটাল ফার্মাসিস্টকে যে এরিয়াগুলোতে বা যে নলেজ বা স্কিল প্রয়োজন সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। এবং একজন হসপিটাল ফার্মাসিস্টের টোটাল 5টা এই ধরনের স্কিল প্রয়োজন হসপিটালে ড্রাগ ম্যানুফ্যাকচারিং বা সাইটোটক্সিক প্রোগ্রামটা পরিচালনা করার জন্য। সো সেই 5টা অ্যাবিলিটি বা সেই 5 ধরনের স্কিল নিয়ে আমি আজকে লেকচারে আলোচনা করব। তার মধ্যে প্রথম স্কিলটা হচ্ছে সেফ হ্যান্ডেলিং। অর্থাৎ আমরা জানি ড্রাগ ম্যানুফ্যাকচারিংয়ের সাথে যখন কেউ ইনভলভ থাকবে, একজন ফার্মাসিস্ট বা একজন টেকনিশিয়ান, তখন তাদের বিভিন্ন ধরনের সাইটোটক্সিক কেমিক্যালস নিয়ে কাজ করতে হবে ম্যানুফ্যাকচারিংয়ের সময়। সেগুলো ওয়েট করা, সেগুলো মিক্স আপ করা, সেগুলো প্যাকেজিং করা, লেবেলিং করা, সেগুলোর মেজার করা, ভলিউম মেজার করা, ঠিক আছে, বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করানো। সো এই যে অ্যাক্টিভিটিসগুলো, এই অ্যাক্টিভিটিসের সময় যদি সাইটোটক্সিক এজেন্টগুলো বা এই কেমিক্যালসগুলো কোনো কারণে কারো বডির এক্সপোজারে চলে আসে, বডির সেটা হতে পারে স্কিন, হতে পারে চোখ, হতে পারে বা নিঃশ্বাসের মাধ্যমে চলে আসতে পারে, ঠিক আছে, কোনোভাবে যদি এটার এক্সপোজারে চলে আসে তাহলে কিন্তু এটার বিভিন্ন ধরনের টক্সিক ইফেক্ট শো করবে বা টক্সিসিটি দেখা দিবে। যেমন চোখে বা স্কিনে প্রবলেম হতে পারে, মাথা ব্যথা হতে পারে, মাথা ঘুরতে পারে, নাউসিয়া, ভমিটিং এ ধরনের প্রবলেম হয়, ঠিক আছে, বা অনেকের ক্ষেত্রে হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয়। এই বিষয়গুলো হচ্ছে
এক্সপোজারের কারণে, টক্সিক এজেন্টের এক্সপোজারে যাওয়ার কারণে হয়ে থাকে। আবার অনেক সিরিয়াস কিছু প্রবলেমও হয়, যেমন অনেক কেমিক্যালস রয়েছে যেগুলো হচ্ছে কার্সিনোজেনিক বা ক্যান্সার তৈরি করে এই ধরনের কেমিক্যালসগুলো। সো এই ধরনের কেমিক্যালস যদি কোনো কারণে বডিতে চলে আসে বা এক্সপোজারে কেউ থাকে, তাহলে এই ধরনের কেমিক্যালসগুলোর কারণে বডিতে ক্যান্সার হতে পারে, যেটা কার্সিনো ম্যালিগন্যান্সিস বলা হয়, বা ক্যান্সার, লিউকেমিয়া অর্থাৎ ব্লাড সেল নষ্ট হয়ে যেতে পারে, বা টেরাটোজেন অর্থাৎ কেউ যদি প্রেগনেন্ট থাকে তাহলে তার যে বেবি সেটা বিকলাঙ্গ হতে পারে, অর্থাৎ এই ড্রাগের বা কেমিক্যালের টক্সিক ইফেক্ট সেই বেবির উপরেও পড়তে পারে যদি অ্যাবনর্মালি এক্সপোজার হয় বা হাই অ্যামাউন্টে এক্সপোজার হয়। সেটাকে আমরা বলি টেরাটোজেন, অর্থাৎ কোনো বাচ্চা যদি কোনো কেমিক্যালস বা ড্রাগের ইফেক্টের কারণে যদি বিকলাঙ্গ হয় তাহলে সেটাকে আমরা বলি টেরাটোজেন। এছাড়াও ইনফার্টিলিটি অর্থাৎ ফার্টিলিটি নষ্ট হয়ে যেতে পারে, মানুষ বন্ধা হয়ে যেতে পারে। ঠিক আছে, সো যারা এই ম্যানুফ্যাকচারিংয়ে বা সাইটোটক্সিক প্রোগ্রামে কাজ করবে তাদেরকে অবশ্যই সেফটিটা ইনশিওর করতে হবে, এবং তারা যখন কাজ করবে তাদের অ্যাক্টিভিটিসগুলো, তারা যখন প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা কাজে ইনভলভ থাকবে তখন তারা খুব সেফ প্র্যাকটিস, যেটা আমরা বলি যে সেফ প্র্যাকটিস বা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, সেটা ফলো করবে যাতে তারা যেন অ্যাক্সিডেন্টালি কোনো ধরনের প্রোডাক্ট বা কেমিক্যালসের এক্সপোজারে না যায়। আর যদি এক্সপোজারে যায় তাহলে সাথে সাথে তার প্রিভেন্টিভ অ্যাকশন নিতে হবে, না হলে এই ধরনের প্রবলেমগুলো যেমন ম্যালিগন্যান্সি বা লিউকেমিয়া বা এই যে টেরাটোজেন, এই ধরনের প্রবলেমগুলো তৈরি হতে পারে। সো এই জন্য সেফ হ্যান্ডেলিংটা ইম্পর্টেন্ট, কারণ এই কেমিক্যালসগুলো নিয়ে যখন কেউ কাজ করবে তখন এটার যে প্রপার সেফটি প্যারামিটার রয়েছে সেই প্যারামিটার অনুযায়ী বা নিজের সেফটিটা ইনশিওর করে তারপর এই কেমিক্যালসগুলো নিয়ে নাড়াচাড়া বা হ্যান্ডেলিং বা মুভমেন্ট এই ধরনের কাজগুলো করবে। কারণ এই ম্যানুফ্যাকচারিংয়ে যারা ইনভলভ থাকবে তারা সাধারণত এটা তাদের জব, সো তারা রেগুলার কিন্তু এই ধরনের কাজের সাথে ইনভলভ থাকবে, এবং যদি তারা সেফ না থাকে তাহলে কিন্তু প্রবলেম যেটা হবে যে কন্টিনিউয়াসলি তারা এক্সপোজারে থাকবে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর, যেহেতু তাদের এটা জব, সো তারা কন্টিনিউয়াসলি এরকম লং টার্ম ধরে এক্সপোজারে থাকতে থাকতে একটা পর্যায়ে গিয়ে তাদের কিন্তু এই ধরনের সিরিয়াস যে প্রবলেমগুলো, বিশেষ করে ম্যালিগন্যান্সি বা টেরাটোজেন, লিউকেমিয়া বা ইনফার্টিলিটি, এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকবে। সো এই ধরনের বিষয়গুলোতে আর হ্যান্ডেলিংয়ের সময় বিশেষ করে স্কিনের ডিরেক্ট এক্সপোজারে যেন না আসে, বা ইনহেলেশন বা নিঃশ্বাসের মাধ্যমে যেন লাংয়ের ভিতরে এই ধরনের কেমিক্যালসগুলো না যায়, বা কোনো কারণে মুখ দিয়ে ইনজেকশন না হয়, এই ব্যাপারগুলোতে কেয়ারফুল থাকতে হবে যেন হাতে না লেগে যায় এটা নিয়ে কাজ করার সময়, বা কোনো কারণে মুখে চলে না আসে, হ্যাঁ, বা হচ্ছে এটার স্মেল বা এটার যে ভ্যাপার বা এটার যে বাষ্প বা গ্যাস সেটা যেন কোনোভাবেই ফুসফুসে না যায় নিঃশ্বাসের সাথে, সেই বিষয়গুলোতে কেয়ারফুল থাকতে হবে বিশেষ করে হ্যান্ডেলিংয়ের সময়। কারণ সরাসরি এই টক্সিন বা টক্সিক কেমিক্যালস নিয়ে কাজ করতে গেলে এক্সপোজার হওয়ার চান্সটা বেশি থাকে, সেই জন্য সেফলি এটা হ্যান্ডেল করতে হবে। এরপরে 2 নাম্বার যে পয়েন্টটা বা স্কিল যেটা, অর্থাৎ প্রিপারেশন এরিয়া সম্পর্কে বা প্রিপারেশন এরিয়াতে কিছু স্কিল ফার্মাসিস্টকে অর্জন করতে হবে বা দক্ষতা অর্জন করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। সো এখানে প্রথমে বলা হচ্ছে যে ইউজ অফ ল্যামিনার এয়ার ফ্লো সাইটোটক্সিক ক্যাবিনেট প্রোভাইডস প্রোডাক্ট প্রোটেকশন বাই অ্যালয়িং, অর্থাৎ ল্যামিনার এয়ার ফ্লোর যে বিষয়টা বলা হচ্ছে, যে ল্যামিনার এয়ার ফ্লো আমরা জানি ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং থেকে আমরা এটার মেকানিজমটা জানবো। সো ল্যামিনার এয়ার ফ্লোর যে ফ্যাসিলিটিস, এটা এনশিওর করতে হবে যাতে এই যে কন্টামিনেন্ট বা সাইটোটক্সিক এজেন্টের যে ডাস্ট যেটা তৈরি হবে সেটা যেন রুম থেকে বের হয়ে যায়। রুমের ভেন্টিলেশন সিস্টেম ডেফিনেটলি থাকতে হবে যেন সাইটোটক্সিক এজেন্টগুলো কোনোভাবেই মানুষের বডিতে চলে না আসে বা লাংয়ে চলে না যায়। বিশেষ করে এয়ারের যে কন্ডিশন, এয়ার কন্ট্রোলিং ইউনিট বা আমরা যেটাকে
এইচভ্যাক সিস্টেম বলে থাকি, অর্থাৎ হিউমিডিটি, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং। এই যে বিষয়টা সেটা প্রপার মনিটরিং করতে হবে যেন ম্যানুফ্যাকচারিংয়ের সময় ম্যানুফ্যাকচারিং বা প্রিপারেশন এরিয়াতে, ড্রাগ প্রিপারেশন এরিয়াতে যে ডাস্ট বা যে কেমিক্যালসের যে ডাস্টগুলো তৈরি হয়, বিশেষ করে পাউডার থেকে ডাস্টগুলো তৈরি হয়, সেগুলো যেন এয়ারের মাধ্যমে মুভ না করে বা এয়ারের মাধ্যমে কারো লাং বা ফুসফুসে না যায়, সেজন্য ভেন্টিলেশন সিস্টেমটা যেন প্রপার থাকে। আরেকটা বিষয়, যেহেতু ড্রাগগুলো স্টেরাইল বা কন্টামিনেশন ফ্রি হতে হবে, এই জন্য বাইরে থেকে যেন কোনো কন্টামিনেন্ট এসে আমার প্রোডাক্টকে আবার কন্টামিনেটেড না করে বা প্রোডাক্টের কোয়ালিটি নষ্ট না করে, সেই ব্যাপারেও কেয়ারফুল থাকতে হবে। সো কন্টামিনেশন ফ্রি এনভায়রনমেন্টটা মেনটেন করতে হবে ফর সেফটি পারপাস অফ ওয়ার্কার্স অ্যান্ড টু এনশিওর দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। সো এখানে সাইটোটক্সিক ক্যাবিনেটের কথা বলা হচ্ছে যে শুড বি রিজার্ভ সলিডলি ফর প্রিপারেশন অফ সাইটোটক্সিক এজেন্ট, অর্থাৎ এটা যে এরিয়াটাতে এই ড্রাগগুলো ম্যানুফ্যাকচার করা হবে সেটা খুব সিকিউর রাখতে হবে আর কি, রিজার্ভ বা একটু সিকিউর, মানে সবাই যেন ওখানে মুভ না করে বা ওখানে আননেসেসারি মুভ না করে, এই যে এরকম রাখতে হবে। ভেন্টিলেশন সিস্টেমটা আমি অলরেডি বললাম যে ভেন্টিলেশন সিস্টেমটা পর্যাপ্ত হতে হবে এবং ডোর বা উইন্ডো এই ধরনের এগুলো ক্লোজ রাখতে হবে যেন বাইরে থেকে কোনো ডাস্ট এসে এটাকে ড্যাম না করে, এবং এয়ার কন্ডিশনিং বা ভেন্টিলেশন সিস্টেমটা থাকতে হবে ডেফিনেটলি। এবং ওয়ার্কিং সারফেস যেটা আর কি, ফ্লোর বা সারফেস, এখানে যেন কোনো ডাস্ট না থাকে বা এখান থেকে যেন কোনো ডাস্ট তৈরি না হয়, প্রোডাক্টের সাথে মিক্স না হয়, সেই বিষয়টাতে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এরপরে এই লাস্টের দিকে বলা হচ্ছে যে দ্য ইকুইপমেন্ট অ্যান্ড স্টকস অফ সাইটোটক্সিক ড্রাগ শুড বি অ্যারেঞ্জড ইন এ সেফ অ্যান্ড অর্ডারলি ম্যানার টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রিপারেশন এরিয়াতে অনেক ধরনের কেমিক্যালস থাকবে, অনেক ধরনের মেডিকেশন তৈরির জন্য রিয়েজেন্ট থাকবে, র ম্যাটেরিয়ালস থাকবে, এপিআই থাকবে, যেরকম আমরা ল্যাবে দেখে থাকি, ল্যাবে বিভিন্ন ধরনের রিয়েজেন্টগুলো সাজানো থাকে। সো এই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে কিন্তু কেয়ারফুল হতে হবে। অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে সেটা একটা নির্দিষ্ট অর্ডার অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সেটা হতে পারে অ্যালফাবেটিক্যালি, হতে পারে ক্যাটাগরি ওয়াইজ, হতে পারে যে যেগুলো বেশি খুব মানে ডেঞ্জারাস সেগুলোকে একটা জায়গায়, যেগুলো সেফ সেগুলোকে একটা জায়গায়, এরকম বিভিন্ন অর্ডার থাকে এইটার ম্যানুফ্যাকচারিং এরিয়াতে, এটার অ্যারেঞ্জ করে রাখার জন্য বিভিন্ন অর্ডার থাকে। সো এই ক্ষেত্রে যে কোনো একটা অর্ডার ফলো করতে হবে, সেই অর্ডারটা খুব স্ট্রিক্টলি সবাইকে ফলো করতে হবে যে আমার কেমিক্যালসগুলো এই অর্ডারে সাজানো আছে, সো আমার কেমিক্যালসগুলো আমি এভাবে খুঁজে নিব। যদি অর্ডার ফলো না করা হয় বা এলোমেলোভাবে রাখা হয় কেমিক্যালসগুলো, তাহলে একটার জায়গায় আরেকটা কেমিক্যালস ইউজ করার কারণে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতে পারে। এক একটা কেমিক্যালসের মধ্যে ইন্টারাকশনের কারণে অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টাল বিভিন্ন ঘটনা ঘটতে পারে, বিভিন্ন ধরনের ইনজুরি বা এই ধরনের ঘটনা ঘটতে পারে। সো এই ব্যাপারে কিন্তু অবশ্যই কেয়ারফুল হতে হবে যে প্রিপারেশন এরিয়াতে যখন ড্রাগ বা কেমিক্যালসগুলো রাখা হবে সেটার অ্যারেঞ্জমেন্টটা যেন একটা প্রপার অর্ডারে হয় এবং প্রত্যেকটা কন্টেইনারের গায়ে প্রপার লেবেলিং যেন থাকে, যেটা কি কেমিক্যাল সেটার নামটা স্পষ্ট করে যেন লেখা থাকে। এবং সেই সাথে অ্যাক্সিডেন্ট, যেহেতু এটা মানে আমরা বলতে পারি যে এটা দুর্ঘটনা হচ্ছে খুবই আনএক্সপেক্টেড একটা ব্যাপার। সো এই কারণে যদি দুর্ঘটনা হয় সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে আবার এটার সলিউশনের ব্যবস্থাও করতে হবে। সো এই জন্য নিউট্রালাইজিং সলিউশন যেটা আমরা বলে থাকি, অর্থাৎ কেমিক্যালসগুলো দিয়ে যখন কাজ করবো, যদি কেমিক্যালসগুলোর কারণে কোনো ধরনের প্রবলেম হয়, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কোনো ইনজুরি, বিশেষ করে অ্যাসিড বা এই ধরনের যে ক্ষতিকারক যে কেমিক্যালসগুলো আছে তাদের কারণে যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটেই যায়, তাহলে সেটাকে দ্রুত সমাধান করার জন্য নিউট্রালাইজিং সলিউশন থাকে, যেগুলো হচ্ছে এই বিভিন্ন স্পিলস, অর্থাৎ যেগুলো হচ্ছে কেমিক্যালসগুলো ছড়িয়ে যাচ্ছে তাদেরকে নিউট্রাল করার অ্যাবিলিটি আছে। এই ধরনের বিভিন্ন প্রিপারেশন অবশ্যই অ্যাভেলেবল রাখতে হবে, যাতে অ্যাক্সিডেন্ট যদি ঘটেই যায় সেক্ষেত্রে যেন অবশ্যই সেটার প্রিভেন্টিভ অ্যাকশনটা সেটার সলিউশন বা সলভটা যেন দ্রুত করা যায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে।
এরপরে 3 নাম্বার যে টেকনিকটা, সেখানে বলা হচ্ছে টেকনিক্স অ্যান্ড প্রিকশনের বিষয়টা বলা হচ্ছে। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং প্রসেসের সময় কিছু টেকনিক বা সতর্কতা অবলম্বন করতে হবে, এবং এই সতর্কতা বা এই টেকনিকগুলোতে অবশ্যই একজন হসপিটাল ফার্মাসিস্ট যে হচ্ছে সুপারভাইজার এবং যে হচ্ছে মেইন রেসপন্সিবল পারসন টু রিভিউ দ্য অ্যাক্টিভিটিস আর টু মনিটর দ্য অ্যাক্টিভিটিস। সো দ্যাটস ওয়াই একজন হসপিটাল ফার্মাসিস্টকে অবশ্যই এই টেকনিক এবং প্রিকশনের উপরে প্রপার স্কিল বা দক্ষতা তৈরি করতে হবে। সো এখানে আমরা বেশ কিছু পয়েন্ট দেখতে পাচ্ছি, যেমন এখানে বলা হচ্ছে যে ডিসপেন্সিংয়ের পূর্বে ইন্ট্রাভেনাস প্রিপারেশন যদি হয় তাহলে অবশ্যই এটা স্টেরিলিটি মেনটেন করে এটা প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম ডিগ্রি অফ সেফটি অফ অপারেটর, অর্থাৎ অপারেটর বা যে টেকনিশিয়ান কাজ করবে তার যেন সেফটিটা ম্যাক্সিমাম সেফটিটা ইনশিওর করা যায় সেই বিষয়টাতে অবশ্যই ইনশিওর করতে হবে। এবং 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে প্রোহিবিটিং ইটিং, স্মোকিং, ড্রিঙ্কিং অ্যাপ্লিকেশন, এই ধরনের, অর্থাৎ আমরা এটা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের মধ্যে এই গাইডলাইনগুলো আছে যে ম্যানুফ্যাকচারিংয়ের সময় বা প্রোডাক্ট প্রিপারেশনের সময় সেখানে কোনো ধরনের খাওয়া দাওয়া বা ধূমপান, কোনো কিছু পানি পান করা বা এই ধরনের ড্রিঙ্কস করা বা কসমেটিক্স ইউজ করা, অর্থাৎ এই ধরনের পার্সোনাল যে অ্যাক্টিভিটিস এগুলো হচ্ছে এখানে ডেফিনেটলি স্টপ রাখতে হবে, কারণ এগুলোর মাধ্যমেও কিন্তু এই কেমিক্যালসগুলো আমাদের বডিতে প্রবেশ করতে পারে এবং আমাদের সিরিয়াস ইনজুরি তৈরি করতে পারে। এবং এখানে প্রপার যে প্রোটেক্টিভ যে ক্লোথিং, আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ভিজিটে গেলে দেখতে পাই যে যারা ওখানে কাজ করে তারা বিভিন্ন ধরনের যে ওয়ারিং থাকে তাদের, অর্থাৎ বিভিন্ন ধরনের তারা প্রোটেকশন নিয়ে বিভিন্ন ধরনের স্পেশাল ড্রেস আপ থাকে তাদের, গ্লোভস থাকে, স্কিন আই প্রোটেক্টর থাকে, ঠিক আছে, বা মাথায় এক ধরনের প্রোটেকশন থাকে, এই ধরনের সবগুলো বিষয়, বা হাতে গ্লোভস থাকে, এই ধরনের প্রোটেকশন নিয়ে তারা কাজ করে, কারণ হচ্ছে এই কন্টামিনেটেড এই ধরনের কেমিক্যালসগুলো যেন তাদের বডির এক্সপোজারে না আসে। এবং সেই সাথে একজন ফার্মাসিস্টকে অবশ্যই ম্যানুফ্যাকচারারের জন্য কিছু ইনস্ট্রাকশন তৈরি করতে হবে। আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ভিজিটে গেলে দেখতে পাই এটা, যে প্রত্যেকটা ওয়ার্কিং বা প্রিপারেশন এরিয়াতে প্রিকশনগুলো লেখা থাকে, টেকনিকের যে বিষয়গুলো, বিশেষ করে ইনস্ট্রাকশনগুলো থাকে, যারা ওয়ার্কার বা টেকনিশিয়ান যারা কাজ করে তাদের জন্য ইনস্ট্রাকশনগুলো ওখানে ওয়ালে বা ওই প্রিপারেশন এরিয়াগুলোতে অ্যাভেলেবল রাখা হয়, যেন তারা ইনস্ট্রাকশনগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকে এবং সাথে সাথে তারা সেই ইনস্ট্রাকশনগুলো অনুযায়ী চলতে পারে। কারণ অনেক সময় হতে পারে যে ইনস্ট্রাকশন ভুলে যায় অনেক সময়, সো সেক্ষেত্রে কিন্তু একটা সিরিয়াস ইনজুরি হওয়ার বা সিরিয়াস একটা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে। সো দ্যাটস ওয়াই সেই ইনস্ট্রাকশনগুলো তাদের কাছে অ্যাভেলেবল রাখা হয়, যেন তারা ইনস্ট্রাকশনগুলো দেখে সেই অনুযায়ী কাজ করতে পারে। এবং সেই সাথে এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে, সার্জিক্যাল ফেস মাস্ক will not completely prevent inhalation of aerosol but they may help, অর্থাৎ এখানে বলা হচ্ছে সার্জিক্যাল ফেস মাস্ক অনেকে পরে নিজের সেফটিটা ইনশিওর করতে পারে, তবে কিন্তু এখানে বলা হচ্ছে সার্জিক্যাল ফেস মাস্কটা কমপ্লিটলি এটা সেফ না বা ফুললি সেফ না, এটা বিশেষ করে অনেক ধরনের ছোটো ছোটো পার্টিকেলগুলো এর মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে। সো প্রয়োজনে সে ধরনের আরও সার্জিক্যাল মাস্কের চেয়ে আরও ভালো মাস্ক ইউজ করা যেতে পারে, যাতে যে অ্যারোসল বা যে গ্যাস বা যে ডাস্টগুলো তৈরি হবে সেটা কোনোভাবে ইনহেলেশনের মাধ্যমে আমাদের বডিতে প্রবেশ না করে। সেই সাথে চোখের প্রোটেকশনের জন্য গ্লোভস থাকবে, ঠিক আছে, এবং এটা পরে কাজ করতে হবে। এবং ক্লিন বা প্রত্যেকটা প্রিপারেশন এরিয়া বা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের কন্ডিশন যেন হয় যেরকম, যে ক্লিন থাকে বা এটার কোনো কন্টামিনেশন ফ্রি থাকে, তাহলে প্রোডাক্টের কোয়ালিটিও ভালো থাকবে এবং ওয়ার্কিং যে প্রসেস সেটাও স্মুথলি রান করা যাবে। সো এই হচ্ছে টেকনিক অ্যান্ড প্রিকশন ডিউরিং দ্য ম্যানুফ্যাকচারিং অফ ড্রাগ ইন হসপিটাল ফার্মেসি। সো আমরা এখানে তিনটা স্কিলের ব্যাপারে বললাম ফার্মাসিস্টের। একটা হচ্ছে সেফ হ্যান্ডেলিং, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং প্রসেসের সময় কেমিক্যালসগুলো হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে অবশ্যই সেফটি ইনশিওর করতে হবে। এবং 2 নম্বরে ছিল যে প্রিপারেশন এরিয়াটা কেমন হবে সেই বিষয়ে কিছু স্পেসিফিকেশন ছিল, এই বিষয়গুলোতে নলেজ ফার্মাসিস্টকে রাখতে হবে এবং এই বিষয়গুলো কন্ট্রোল করার যে দক্ষতা বা স্কিল
সেটা ফার্মাসিস্টকে অর্জন করতে হবে এবং সেই সাথে ফার্মাসিস্টকে অবশ্যই কিছু টেকনিক এবং প্রিকশন সম্পর্কে প্রপার নলেজ রাখতে হবে এবং স্কিল থাকতে হবে যেন এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে যদি যেন কোনো ধরনের ড্রাগ ইনজুরি যদি হওয়ার পসিবিলিটি থাকে সেটা যেন না হয় সেজন্য এই টেকনিক এবং প্রিকশনগুলো একজন হসপিটাল ফার্মাসিস্টকে জানতে হবে এবং তাকে এটা অ্যাপ্লাই করতে হবে যাতে ড্রাগ রিলেটেড বা ম্যানুফ্যাকচারিং রিলেটেড যে অ্যাক্সিডেন্ট বা ইনজুরিগুলো সেগুলো অ্যাভয়েড করা যায়। এর পরের লেকচারে আমরা আর হসপিটাল ফার্মাসিস্টের আরও দুটো স্কিল নিয়ে পড়বো। একটা যে প্রিভেনশন অফ অ্যারোসল ফর্মেশন ফ্রম সাইটোটক্সিক ভায়াল, অর্থাৎ বিভিন্ন যে ভায়াল বা ইনজেকশন অ্যাম্পুল এই ধরনের প্রিপারেশনগুলো যখন তৈরি হয় তখন অ্যারোসল যেন তৈরি না হয় সেই বিষয়ে প্রতি কেয়ারফুল থাকার জন্য ফার্মাসিস্টের কী কী কাজ করতে হবে বা কী কী স্কিল থাকা উচিত এবং সেই সাথে যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেটাকে নিউট্রাল করার জন্য যে যদি কোনো ধরনের কন্টামিনেশন ছড়িয়ে যায় বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু ভেঙে যায় বা ড্যামেজ হয় তার কারণে সেটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় এবং ম্যানুফ্যাকচারিংয়ের যে ওয়াস্টগুলো কীভাবে ম্যানেজ করতে হবে সেই বিষয়ে স্কিলগুলো হসপিটাল ফার্মাসিস্টকে জানতে হবে। সেই স্কিলগুলো নিয়ে আমরা এর পরের লেকচারে আলোচনা করব। সো এই লেকচারে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।